আজকে আমি মলিকিউলার বায়োলজির একটা টপিক শুরু করছি, দ্যাট ইজ ডিএনএ রেপ্লিকেশন। এটা কোথায় আছে না, এটা ক্লাস 12-এর একটা টপিক, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, চ্যাপ্টারের নাম ইউনিট 2, সেইখান থেকে পড়ছি। ঠিক আছে, এই ইউনিটের মেনলি তিনটে চ্যাপ্টার পড়ে। এই ইউনিটের প্রথম চ্যাপ্টার হচ্ছে জেনেটিক্স, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে মলিকিউলার বায়োলজি, আর থার্ড চ্যাপ্টার হচ্ছে ইভলিউশন। তো আমরা আগে থেকেই আমাদের স্ট্র্যাটেজি বানিয়ে নিয়েছিলাম যে 11-এ 12 আর 12-এ 11 করবো, তাহলে দুটোই পাশাপাশি কন্টিনিউয়াস রিভিশনে থাকবে। তো আজকে মলিকুলার বায়োলজির প্রথম টপিক, দ্যাট ইজ ডিএনএ রেপ্লিকেশন শুরু করছি। নর্মালি আমরা ডিএনএ রেপ্লিকেশন কথাটা সেল পড়ার সময় বলেছিলাম যে হোয়াট ইজ ডিএনএ রেপ্লিকেশন, যখন একটা ডিএনএ থেকে তার একটা এক্স্যাক্ট ডিএনএর কপি তৈরি হচ্ছে, দ্যাট প্রসেস ইজ কল্ড ডিএনএ রেপ্লিকেশন। তাই তো, একটা ডিএনএ থেকে হুবহু তার একটা কপি বা রেপ্লিকা যখন তৈরি হচ্ছে, সেই প্রসেসটার নাম বলেছিলাম আমি ডিএনএ রেপ্লিকেশন। ঠিক তো, এইখানে আমরা সেই জিনিসটাই পড়ছি। ডিএনএ রেপ্লিকেশন কীভাবে হয় পড়বো, ডিএনএ রেপ্লিকেশন প্রসেসে কোন কোন স্টেপস থাকে সেগুলো পড়বো। নর্মালি আমরা প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনটাই পড়ি, কারণ আমাদের রেপ্লিকেশন বল, ট্রান্সক্রিপশন বল, ট্রান্সলেশন বল, সেগুলোর প্রোক্যারিওটিক সেকশনটাই আছে। কারণ ইউক্যারিওটিক সেকশনটা যথেষ্ট কমপ্লেক্স এবং তোদের সিলেবাসে নেই, গ্র্যাজুয়েশনের সিলেবাসেও নেই, মাস্টার ডিগ্রি সিলেবাসে ছিল আমাদের। যাই হোক, তোরা যদি পড়তে চাস ভবিষ্যতে আমি পড়িয়ে দেবো ক্লাস 12-এ। আগে প্রোক্যারিওটিকের সেকশনটা আমরা কমপ্লিট করে নিই, ঠিক আছে, বেসিক্স তাহলে ক্লিয়ার হয়ে যায়। তো আমরা কি জানি যে ডিএনএ তিনটে প্রসেস কমপ্লিট করে একসঙ্গে। একটা হয় ডিএনএ থেকে ডিএনএ, দ্যাট ইজ রেপ্লিকেশন। সেই রেপ্লিকেটেড ডিএনএ থেকে হয় আরএনএ বা এমআরএনএ, দ্যাট ইজ কল্ড ট্রান্সক্রিপশন, অ্যান্ড এমআরএনএ ইজ ট্রান্সলেটেড ইন্টু প্রোটিন, অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড ট্রান্সলেশন। এই তিনটে প্রসেস হয়, দ্যাট ইজ replication, transcription and translation. ডিএনএ থেকে ডিএনএ হলে রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ হলে ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন হলে ট্রান্সলেশন। তো এই তিনটে প্রসেসে টোটাল জিনিসটা কমপ্লিটেড। তো প্রোক্যারিওটিক সেলের কথা পড়ছি। একটা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কীরকম ডিএনএ থাকে আমরা জানি। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস নেই, অনলি সার্কুলার naked DNA is present. বলো, তো ওদের ক্ষেত্রে রেপ্লিকেশন যেভাবে হয় সেটা হচ্ছে কি, ওদের ডিএনএর মধ্যে একটা অরিজিন থাকে। আচ্ছা, তার আগে আমি বলে দিই যে আমরা ডিএনএ স্ট্রাকচার আশা করছি এই ঘরে সবাই জানি। কারণ কি, ডিএনএ স্ট্রাকচারটা কীরকম ছিল? ডিএনএ স্ট্রাকচার হচ্ছে দুটো স্ট্র্যান্ড হয়, একটা স্ট্র্যান্ড হয় 5' to 3', একটা স্ট্র্যান্ড হয় 3' to 5'। কী করে থাকে 5' to 3', 3' to 5'? আমি বায়োমলিকিউলস পড়ানোর সময় বলেছিলাম যে একটা দিকে কী হয়, এরকম পেন্টোজ সুগারগুলো থাকে, পেন্টোজ সুগার, যেখানে 1, 2, 3, 4 আর 5টা করে কার্বন থাকে। 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপ থাকে, আর 3 নম্বর কার্বনে OH গ্রুপ থাকে। পরবর্তী সুগারটাও এরমভাবে থাকে, যেখানে অক্সিজেন 1, 2, 3, 4, 5টা কার্বন, আর এখানে একটা ফসফেট থাকে। সবসময় একটা ফসফেটের সঙ্গে একটা OH-এর মধ্যে বন্ড হয়। আর 1 নম্বর পজিশনে সবার কী থাকে না, নাইট্রোজেন বেসিস থাকে। নাইট্রোজেন বেসিস হিসেবে কী থাকতে পারে? ইট ক্যান বি অ্যাডেনিন, ইট ক্যান বি গুয়ানিন, ইট ক্যান বি থায়ামিন, ইট ক্যান বি সাইটোসিন। অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন বেসিসের মধ্যে পড়ে, অ্যান্ড দিস টু আর অন দ্য পাইরিমিডিন সাইড। অলওয়েজ একটা পিউরিনের সাথে একটা পাইরিমিডিনের বন্ডিং হয়। একদিকে যদি এ থাকে অন্যদিকে ডবল বন্ড হয়ে টি থাকবে, একদিকে জি থাকলে অন্যদিকে ট্রিপল বন্ড হয়ে সি থাকবে। এ টি এর মধ্যে ডাবল বন্ডিং হয়, জি সি এর মধ্যে ট্রিপল বন্ডিং হয়। ডিএনএর একটা স্ট্র্যান্ড যদি এরমভাবে থাকে, তাহলে আরেকটা স্ট্র্যান্ড সবসময় তার অ্যান্টি প্যারালাল থাকবে। হোয়াট ইজ অ্যান্টি প্যারালাল? যে এইখানে যেমন এরকম আছে, ওইখানে পেন্টোজ সুগারগুলো উল্টো থাকবে। দেখতে কীরকম হবে স্ট্রাকচারটা? দেখতে হবে হচ্ছে এরকম। তখন নাম্বারিং হবে এদিক দিয়ে 1, 2, 3, 4, 5 নম্বর। 5 নম্বরে হচ্ছে ফসফেট। আবার এর নিচে আরেকটা 1, 2, 3, 4, 5 নম্বর। 5 নম্বরে ফসফেট। তাহলে এইখানেও 3 নম্বর OH গ্রুপের সঙ্গে 5 নম্বর ফসফেটের বন্ডিং হচ্ছে। ঠিক আছে, তার জন্য দেখ একদিকে খোলা আছে 5', আর একদিকে খোলা আছে 3'। আর নিচে এটার 3' খোলা, এটার 5' খোলা। এই জন্য ডিএনএ এরকম অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড করে থাকে। বোঝা গেল ডিএনএ স্ট্রাকচার। আচ্ছা, তো
এইবার রেপ্লিকেশন প্রসেস আমরা করছি, এবং কার ক্ষেত্রে রেপ্লিকেশন করছি? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে রেপ্লিকেশন করছি। আমি আগেই দেখালাম প্রোক্যারিওটিক ডিএনএ কীরকম দেখতে হয়, এরকম দুটো স্ট্র্যান্ড এরকমভাবে কয়েলড আপ কন্ডিশনে থাকে। এবার প্রোক্যারিওটিক সেলের মধ্যে বা ডিএনএর মধ্যে একটা রিজিয়ান থাকে, দ্যাট ইজ কল্ড অডি রিজিয়ান অর অডিসি রিজিয়ান। হোয়াট ইজ দ্য মিনিং অফ অডি অ্যান্ড অডিসি? দিস ইজ কল্ড অরিজিন অফ রেপ্লিকেশন সাইট। ঠিক আছে, এই অরিজিন অফ রেপ্লিকেশনে এ আর টি বন্ডিংয়ের পরিমাণ বেশি থাকে। এ আর টি এর মধ্যে ডাবল বন্ড হয়, জি আর সি এর মধ্যে ট্রিপল বন্ড হয়। সো বুঝতে পারছি আমি এ টি এর থেকে জিসি এর বন্ডিং স্ট্রং হবে। তাই জন্য অলওয়েজ রেপ্লিকেশন শুরু করার জন্য এটি বন্ডিংকে আগে টার্গেট করা হয়। সবার প্রথমে কি করা হয়, আমি তো ওরমভাবে কয়েলে দেখালে তোর একটু বুঝতে অসুবিধা হবে, আছে তাও দেখ, আমি কয়েলিংয়ের একটা জায়গা ধর দেখছি, এই জায়গা, তো এইখানটা ধর অডিসি রিজিয়নটা আছে। তো আগে এটা লিখে দিই আমি অডিসি। অডিসি রিজিয়ানে সবার প্রথমে যেটা হয়, অডিসি রিজিয়ানে এসে বাইন্ড করে একটা প্রোটিন, দ্যাট ইজ কল্ড ইনিশিয়েটার প্রোটিন। একদম শুরুতে ইনিশিয়েটার প্রোটিন এসে বাইন্ড করে। ইনিশিয়েটার প্রোটিনের আরেকটা নাম হচ্ছে ডিএনএ, এটা স্মল এ হবে, এ ডিএন, এটা ছোট হাতের হবে, তারপর একটা এ হবে। এটা লেখার নিয়ম, সাব ইউনিট লেখার নিয়ম হচ্ছে এরকম। ঠিক আছে, ডিএনএ এ। আর যদি সেটা মনে রাখতে অসুবিধা হয়, ইনিশিয়েটার প্রোটিন, ইনিশিয়েটার প্রোটিন এসে বাইন্ড করে। আচ্ছা, রেপ্লিকেশন হোক, ট্রান্সক্রিপশন হোক বা ট্রান্সলেশন হোক, এই সব প্রকারটা প্রসেসকে তিনটে ফেজে ভাগ করা যায়। দ্যাট ইজ ফার্স্ট ওয়ান ইজ ইনিশিয়েশন, দেন ইলংগেশন, তারপরে টার্মিনেশন। ঠিক আছে, তিনটে প্রসেসে ভাগ করা হয় যে কোনো জিনিসকে, ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। এই তিনটে প্রসেস জুড়ে হয় হচ্ছে যে কোনো প্রসেস। ঠিক আছে, এইবার সবার প্রথমে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে ইনিশিয়েটার প্রোটিন যখন এসে বাইন্ড করলো, এটা কি করে, এইখানে কি আছে, তার মানে এইখানে এটি বন্ডিং আছে, এই এটি বন্ডিংগুলোকে ডিজলভ করতে শুরু করে দেয় অডিসি রিজিয়নে। অডিসি রিজিয়নে এটি বন্ডিং বেশি থাকে, আগেই বলেছি, এটি বন্ডিংগুলোকে ডিজলভ করতে বা ডাইজেস্ট করতে শুরু করে। এবং এই প্রসেসটা কন্টিনিউয়াস চলতে চলতে একটা সময় কি হয়, এখানে একটা বাবল তৈরি হয়। বাবল বলতে জিনিসটা কেমন দেখতে হবে, হলো। আর রেপ্লিকেশন বাবল তৈরি করার পরে ইনিশিয়েটার প্রোটিন এখান থেকে বেরিয়ে যায়, হলো, ইনিশিয়েটার প্রোটিন বেরিয়ে গেল। ইনিশিয়েটর প্রোটিন বেরিয়ে যাওয়ার পরে এখানে যে নতুন প্রোটিনটা এসে অ্যাড হয়, দ্যাট ইজ কল্ড ডিএনএ হেলিকেজ। এটাকে ডিএনএ বিও বলা হয়, হেলিকেজ। হেলিকেজ যেহেতু এটা সার্কুলার প্রোটিন, তাই তো, সরি সার্কুলার ডিএনএ, তাহলে দুদিক থেকে খোলা একসঙ্গে শুরু হয়। অ্যাকচুয়ালি ডিএনএটা তো সার্কেল, তো এইখানে ধর বাবলটা তৈরি হয়েছে, তো এই দিকে এসেও একটা হেলিকেজ বসবে, এই দিকে এসেও একটা হেলিকেজ বসবে। এই হেলিকেজটা ডিএনএটাকে এই বরাবর খুলবে, আর এই হেলিকেজটা ডিএনএটাকে এই বরাবর খুলবে, দিয়ে এরমভাবে গোটা ডিএনএটা খুলতে খুলতে যাবে। বোঝা গেল? তাহলে এই দিকেও একটা হেলিকেজ বসবে, এই দিকেও একটা হেলিকেজ বসবে। তাহলে হেলিকেজ আঁকি, ডিএনএ হেলিকেজ হলো। ডিএনএ হেলিকেজ এসে বসলো, দিয়ে দুজন, এই হেলিকেজটা এইদিকে, এই হেলিকেজটা এইদিকে, ডিএনএটাকে খুলতে শুরু করলো। ঠিক আছে, আমি এখনো স্ট্যান্ডিং ব্যান্ডিং দেখাচ্ছি না, পরে দেখাচ্ছি, সেটা খুলতে শুরু করবো। আচ্ছা, হেলিকেজ এর কাজ কি, ব্যাগে যেমন জিপার থাকে, জিপারের যেমন কাজ, জিপারে যেমন ব্যাগের চেনটাকে টেনে খুলে দেয়, সেরকম হেলিকেজ করে। ঠিক আছে, জাস্ট খুলে দেওয়ার পর। আর জিপারের সামনে থাকে হচ্ছে, দেখ, যে কোনো যদি রাবার ব্যান্ড নিই, সেরকম একটা পেঁচানো রাবার ব্যান্ড যদি নিস তুই এই বরাবর যদি ব্র্যান্ডটাকে এরমভাবে খুলতে থাকিস, তাহলে তলাটা দেখবি বেশি কয়েলড হয়ে যায়, তাই তো, দ্যাট ইজ কল সুপার কয়েল। তো হেলিকেজ যখন এরমভাবে খুলতে খুলতে যাচ্ছে ডিএনএটাকে, ডিএনএর এন্ডগুলো কী হয়ে যায়, সুপার কয়েলড হয়ে যায়। আর সুপার কয়েলিং হয়ে গেলে তখন আর হেলিকেজ কাজ করতে পারে না। তো সুপার কয়েলিং খোলার জন্য হেলিকেজের সামনে তার একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, তার নাম কি, গাইরেজ।
সো দিস ইজ হেলিকেজ and this is গাইডেজ। তাহলে গাইডেজ কি করছে, ডিএনএ যেখানে যেখানে সুপার কয়েলিং হচ্ছে খুলছে, আর হেলিকেজ নর্মালি ডিএনএটাকে আনওয়াইন্ড করছে। তো ডিএনএ আনওয়াইন্ডিং চলতে থাকছে। ঠিক আছে, এবার কি আমরা একটা সেকশন দেখি, দুটো সেকশন একসঙ্গে দেখা যায়, একটা সেকশন দেখাও তাই বোঝার সুবিধার্থে আমরা যে কোনো একটা হাফ দেখছি, ডান দিকের হাফটা দেখছি। তো ধরে নিই এরকমভাবে রেপ্লিকেশন চলতে চলতে কী হয়েছে, ডান দিকেরটা এরকম একটা শেপ নিচ্ছে। ঠিক আছে, এই এতটা ধর খুলে গেছে, এই ধর সামনে হচ্ছে ডিএনএ হেলিকেজ, আর তার সামনে বসে আছে গাইডেজ। গাইডেজের আরেকটা নাম আছে, দ্যাট ইজ কল্ড টোপো আইসোমারেজ, গাইডেজ বললেই হবে। সো দিস ইজ হেলিকেজ, দিস ইজ গাইডেজ। ঠিক আছে, এরা দুজনেই কোন বরাবর খুলছে ডিএনএটাকে, এই বরাবর, আর ওরা ওইদিকে খুলছে। তো আমি ধরে নিলাম এই স্ট্র্যান্ডটা ডিএনএর হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, আর এই স্ট্র্যান্ডটা 3 প্রাইম টু 5 প্রাইম। তো এতটা করে খোলা হয়েছে দুজনেরই। এইবার যখন খুলে এতটা চলে গেছে, এইটুকু হলো ইনিশিয়েশন, এতক্ষণ যা যা করলো। আর এই লাস্টে যেটা তৈরি হলো, দিস কমপ্লেক্স ইজ কল্ড ইনিশিয়েশন কমপ্লেক্স। তাহলে যদি আমাকে প্রসেসটা লিখতে বলে আমি কীরকমভাবে লিখবো, যে সবার প্রথমে অডিসি রিজিয়নে এসে ডিএনএ ইনিশিয়েটার প্রোটিন বাইন্ড করলো, দ্যাট ইজ কী করলো, দিয়ে এটি বন্ডগুলোকে ডাইজেস্ট করে রেপ্লিকেশন বাবল তৈরি করলো। রেপ্লিকেশন বাবলে এসে হেলিকেজ বসলো আর গাইডেজ বসলো। হেলিকেজ নর্মালি আনজিপ করছে, আর সামনে বসে গাইডেজ সুপার কয়েলিং ঘুরছে, দিয়ে রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো, পুরো আলাদা আলাদা হয়ে গেল, দ্যাট ইজ কল্ড রেপ্লিকেশন ফর্ক, FORK। তারপরে কি হচ্ছে, হেলিকেজ একদিকে আর গাইডেজ একদিকে যেমন চলছে, এইবার কি হলো, ডিএনএ রেপ্লিকেশনের ইলংগেশন শুরু হলো। আর এতটা অব্দি ফর্মেশনটাকে যেটা লাস্ট অফ অল পেলাম, দিস টোটাল ফর্মেশন ইজ কল্ড ইনিশিয়েশন কমপ্লেক্স। এরপরে শুরু হচ্ছে ইলংগেশন মানে নতুন ডিএনএ তৈরি। আমরা অ্যাকচুয়ালি কী করে কাজ করি বলতো, এই যে দুটো ডিএনএ স্ট্র্যান্ড আছে, এইবার কি হয়, এই ডিএনএটা এই বরাবর খুলতে থাকে, দিয়ে এই যে দুটো স্ট্র্যান্ড, এই দুটো প্যারেন্ট স্ট্র্যান্ড, তো প্রত্যেকটা প্যারেন্ট স্ট্র্যান্ডের সঙ্গে একটা করে নতুন স্ট্র্যান্ড তৈরি হয়ে যায়। দেখ এবার পেয়ে গেলাম আমি দুটো ডিএনএ, এই একটা ডিএনএ, এই একটা ডিএনএ। এইভাবে ডিএনএর আমরা যে মডেলটা পড়ে থাকি, দ্যাট ইজ কল্ড সেমি কনজারভেটিভ মডেল। সেমি কনজারভেটিভ মডেল মানে হচ্ছে টোটাল ডিএনএটার মধ্যে, ডিএনএটা কি হচ্ছে, নতুন ডিএনএ যখন তৈরি হচ্ছে একটা ডিএনএ থেকে, তার মধ্যে একটা প্যারেন্ট স্ট্র্যান্ড থাকছে, একটা নতুন তৈরি স্ট্র্যান্ড থাকছে। নতুনটা তৈরি হওয়া তো দেখাইনি এখনো, দেখাবো। সব সময় আমরা যে মডেলটা পড়ি সেই মডেলটার নাম হচ্ছে ডিএনএ সেমি কনজারভেটিভ মডেল। একটা পুরনো স্ট্র্যান্ড থাকে আর একটা নতুন স্ট্র্যান্ড হলো, এদিকেও একটা পুরনো স্ট্র্যান্ড, একটা নতুন স্ট্র্যান্ড। যদি এরকম হতো, এটা হচ্ছে মাদার স্ট্র্যান্ড, তার থেকে কপি তৈরি হলো, এটা হচ্ছে ডটার স্ট্র্যান্ড, তাহলে দিস উইল বি কল কনজারভেটিভ মডেল। কোনো প্যারেন্টার নেই, নতুন স্ট্র্যান্ড দুটো। কিন্তু এটা হচ্ছে না, প্যারেন্টের একটা করে থাকছে আর মাদারও একটা করে থাকে, অফস্প্রিংও একটা করে থাকছে। দ্যাটস ওয়াই আমরা যে মডেলটা পড়ছি সেটাকে বলা হয় সেমি কনজারভেটিভ মডেল। কি বললাম, ডিএনএ রেপ্লিকেশন কি করে শুরু হচ্ছে, প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনের কথা আমি বলছি। প্রোক্যারিওটিক ডিএনএ কীরকম হয়, সার্কুলার হয়। প্রোক্যারিওটিক ডিএনএটা সবার প্রথমে কি হচ্ছে, ইনিশিয়েটার, ওখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে প্রোক্যারিওটিক ডিএনএর মধ্যে অডিসি, অরিজিন অফ রেপ্লিকেশন সাইট। ওইখানে গিয়ে কি বাইন্ড করছে, ওখানে এটি বন্ডিং বেশি, ওখানে গিয়ে বাইন্ড করছে হচ্ছে ইনিশিয়েটার প্রোটিন বাইন্ড করার পরে, ইনিশিয়েটার প্রোটিন সেলের মধ্যেই। ইনিশিয়েটার প্রোটিন কী করছে, ওই জায়গার ডিএনএটাকে খুলে দিচ্ছে, এই জায়গার ডিএনএটাকে খুলে দিচ্ছে। ডিএনএ যখন খুলে যাচ্ছে, ওখানে তৈরি হচ্ছে রেপ্লিকেশন বাবল তৈরি হওয়ার পরে ইনিশিয়েটার প্রোটিন সরে যাচ্ছে, দিয়ে ওখানে এসে অ্যাড হচ্ছে দুটো নতুন এনজাইম, এক হচ্ছে হেলিকেজ, এক হচ্ছে গাইডেজ। এগুলোও আছে। হেলিকেজ আর গাইডেজ মিলে কী করছে, ডিএনএটাকে আনওয়াইন্ড করছে, খুলছে ডিএনএটাকে, আনজিপ করছে। হেলিকেজ কী করছে, নর্মালি আনজিপ করছে, আর গাইডের সামনে বসে সুপার কয়েলিং ছাড়াচ্ছে। সুপার কয়েলিং বলতে যখন খুলতে যাবে নিচের দিকে বেশি পেঁচিয়ে যাবে, সেই প্যাঁচটা খোলা হচ্ছে গাইডেজ, হলো, খুললো। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যখন এই খোলাটা চলছে, এই ধর এতটা খুলে গেছে, এইবার এই স্ট্র্যান্ডগুলোর মধ্যে একটা
কি দুটো স্ট্যান্ডের জোড়া লেগে থাকে তো সবসময়, এই স্ট্যান্ডগুলোর মধ্যে একটা অ্যাফিনিটি ফোর্স কাজ করে, এরা আবার রিঅ্যানিল করতে চায়, আবার জোড়া লেগে যেতে চায়। যাতে এই স্ট্যান্ডগুলো ফার্দার জোড়া না লেগে যায় এই জন্য এক ধরনের প্রোটিন দিয়ে এদের ডক করে দেওয়া হয়, যাতে এরা ফার্দার আলাদা না হয়ে যায়, মানে জুড়ে না যায়। সেই প্রোটিনগুলোর নাম হচ্ছে SSB প্রোটিন or single strand binding protein. সিঙ্গল স্ট্র্যান্ড এগুলোর সাথে গিয়ে বাইন্ড করছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড SSB প্রোটিন। ঠিক আছে, আচ্ছা এইবার এই যে দুটো স্ট্র্যান্ড আলাদা হলো, এই স্ট্র্যান্ড দুটো আলাদা হওয়ার পরে কি করা হচ্ছে, দুটো স্ট্র্যান্ড আলাদা হওয়ার পরে এইখানে শেষ হলো ইনিশিয়েশন, এরপরে শুরু হচ্ছে ইলংগেশন। দুটো স্ট্র্যান্ড আলাদা হয়েছে, রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে। একটা স্ট্যান্ড আছে 5' to 3', একটা স্ট্যান্ড আছে 3' to 5'। এখনও কিন্তু এদিকে আনকয়েলিং চলছে, আনকয়েলিং শেষ হয়নি, কিন্তু আবার রেপ্লিকেশনও এবার শুরু হয়ে যাবে ইলংগেশন থেকে। কোন দিকে একটা, কোন দিকে একটা? হ্যাঁ এটা একসাথে থাকবে এরকম? হ্যাঁ একসাথে মানে এই দুটো স্ট্যান্ড, এই দুটো খোলা। ও ওরকম ভাবে এঁকেছি আমি, তুই আলাদা আলাদা আঁক না, এখান থেকে আলাদা, হ্যাঁ দুটো আলাদা আলাদা। আচ্ছা এইবার দেখ, এই যখন আলাদা হয়ে গেল ডিএনএ দুটো স্ট্র্যান্ড, তখন কি হচ্ছে, এবার নতুন স্ট্র্যান্ড তৈরি শুরু হবে। নতুন স্ট্র্যান্ড তৈরি করতে কি লাগে, এনজাইম লাগে। আর ডিএনএ রেপ্লিকেশনের জন্য নতুন স্ট্র্যান্ড তৈরি করার জন্য যে এনজাইমগুলো লাগে তার নাম হচ্ছে কি, পলিমারেজ এনজাইম। আমাদের 3 রকম পলিমারেজ এনজাইম নিয়ে কাজকর্ম, এক হচ্ছে পলিমারেজ 1, 2 হচ্ছে পলিমারেজ 2, 3 হচ্ছে পলিমারেজ 3। আমরা এখানে 1 আর 3 কে কনসিডার করবো, যেহেতু আমরা প্রোক্যারিওটিক সেল করছি, 2 থাকে না প্রোক্যারিওটের ক্ষেত্রে। হ্যাঁ তো ওখানে 2ই সব কাজ করে। তো পলিমারেজ 1 আর পলিমারেজ 3 এর মধ্যে পলিমারেজ 3 শুধু 5' to 3'-এর দিকে নতুন স্ট্র্যান্ড বানাতে পারে। ঠিক আছে, জিএনএ যেহেতু অ্যান্টি প্যারালাল জিনিস হয়, মানে যে স্ট্র্যান্ডটা নিজে থাকবে 3 to 5 সেই স্ট্র্যান্ডের কপি তো হবে 5 to 3। এই জিনিসটা বুঝতে পারলি? আমি বললাম ডিএনএ পল 3 100 বেস পেয়ার পার সেকেন্ডে বেস পেয়ার তৈরি করে, মানে এটিজিসি বাঁধতে থাকে বা বসাতে থাকে। কার ক্ষেত্রে, যে স্ট্যান্ডটা নিজে 3 to 5 সেখান থেকে কপি করতে পারে 5 to 3। এরমভাবে বলা হয় যে ডিএনএ পলিমারেজ 3 এর 5' to 3' পলিমারাইজেশন অ্যাক্টিভিটি ইজ 100 বেস পেয়ার পার সেকেন্ড। হ্যাঁ 5' থেকে 3' করতে পারে, তাহলে কার করবে? 3' to 5' যদি হতে হবে আমার প্যারেন্ট স্ট্যান্ড। সবাই এইটুকু বুঝতে পেরেছি, যে প্যারেন্ট স্ট্যান্ড 3 to 5 হবে তার কপি তো 5 to 3 হবে, যেহেতু আমরা জানি কি ডিএনএ স্ট্যান্ড উল্টো হয়, 3 to 5 এর কপি হবে 5 to 3। আমি বললাম 5 to 3 কপি করে 100 বেস পেয়ার পার সেকেন্ডে, তাহলে কপিটা কার হবে? 3 to 5 এর, তাই তো? এটাকে বুঝতে পারিস নি, বুঝতে না পারলে বল আকাশ, বুঝতে পেরেছিস? আচ্ছা এইবার 5 to 3 কপি করে। আর ডিএনএ পলিমারেজ 1 দুটোই পারে, ও 5 to 3 এর কপিও পারে, 3 to 5 এর কপিও পারে। এছাড়াও কি করতে পারে? প্রুফ রিডিং করতে পারে। এটা পলিমারেজ 1, ও 3টে জিনিস করতে পারে, এক হচ্ছে 3 to 5 করতে পারে, একটা 5 to 3 করতে পারে, আবার প্রুফ রিডিং পারে, মানে ডিএনএর মধ্যে কোনো ভুল হলে সংশোধন করতে পারে, সেটাকে সারাতে পারে, রিপেয়ার। কিন্তু ওর বেস পেয়ার স্পিড হচ্ছে 10 বেস পেয়ার পার সেকেন্ড, খুব কম। আর এটা 100-এরও ওপরে, 100 to 150, ও 10 to 15। এইবার দেখ একটা স্ট্যান্ড আছে 3 to 5 ওপরেরটা, তাহলে এটা চোখ বুঝে আমি বলে দিতে পারি আমি পলিমারেজ 3 দিয়ে করবো, কারণ ওরা তো 5' to 3' পারেই, তাই তো? তাহলে পলিমারেজ এনজাইমকে এখানে এনে বসাতে হবে। পলিমারেজ এনজাইমকে এই স্ট্যান্ডের মাথায় এনে বসানোর জন্য সবার প্রথমে একটা সিট দিতে হয়, জায়গা চাই ওর বসার জন্য। তো জায়গা কি করে হয়? প্রাইমার সাপ্লাই করা হয়। এইখানে একটা নতুন জিনিস এসে অ্যাড হচ্ছে সাইকেলে, দ্যাট ইজ কল প্রাইমার, আর আরএনএ প্রাইমারও বলা হয়। আরএনএ দিয়ে তৈরি একটা ছোট্ট স্ট্র্যান্ড, যেটা কি না ডিএনএ পলিমারেজ 3-কে এসে বাইন্ড করতে সাহায্য করে। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ 3 যে কোনো রকম এনজাইমকে বসানোর জন্য একটা জায়গা দিতে হয়। পলিমারেজ 3 তো কিছু কোনো একটা ডিএনএ স্ট্যান্ড, মানে কোনো একটা স্ট্যান্ডের সাথে গিয়ে বাইন্ড করবে, স্ট্যান্ড ছাড়া তো বাইন্ড করতে পারে না। তো স্ট্যান্ড হিসেবে আরএনএ প্রাইমারকে নেওয়া হলো। আরএনএ প্রাইমার দেওয়া হলো, দিয়ে প্রাইমার এসে এখানে বসলো, প্রাইমারের ওপরে এসে বসলো আমাদের এনজাইম, তার নাম হচ্ছে পল 3।
হলো। ডিএনএ পল 3 যখন এসে বসলো, পল 3 এসে বসার পরে ও টানা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করতে শুরু করে দিল 5 প্রাইম টু 3 প্রাইম। কোনো সমস্যাই নেই ওর এই বিষয়ে, কারণ ও এটা ভালো করতে পারে। তাহলে এই স্ট্র্যান্ডটা আমার কন্টিনিউয়াস স্ট্র্যান্ড হলো, যেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। যত খুলবে এটা তত চলতে থাকবে স্ট্র্যান্ড তৈরি। এই স্ট্র্যান্ডটা যেহেতু একটানা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই দিস স্ট্র্যান্ড ইজ কল্ড লিডিং স্ট্র্যান্ড। হলো। আর এইবার দেখ পড়ে আছে 5 টু 3টা। এইবার যদি এটা 5 টু 3 হয়, তাহলে এটা কোন দিয়ে করতে হবে? এটা তো আর পলিমারেজ 3 দিয়ে হচ্ছে, পলিমারেজ 1 দিয়ে করবো। কিন্তু পলিমারেজ 1 দিয়ে করলে 10 টাইমস স্লোয়ার হবে। দ্যাট ইজ ভেরি মাচ ব্যাড ফর দ্য সেল, কারণ ইকুইলিব্রিয়াম ব্রেকডাউন হবে। একটার মাদারের দুটো কপি যদি এতটা ডিস্টেন্স হয়, তাহলে পুরো মানে সেলের যে কনসেপ্টটা রিয়াকশনের, সেটাই নষ্ট হয়ে যাবে। দ্যাট ইজ ভেরি মাচ হার্মফুল ফর দ্য সেল। তো সেল কী করে? এটা বুদ্ধি খাটা। দেখ এইটুকু আপাতত খোলা আছে, এইটুকু যদি খোলা থাকে, এইটা যদি 5 প্রাইম এন্ড হয়, এটা যদি 5 প্রাইম এন্ড হয়, আমি এই এন্ডটাকে 3 প্রাইম এন্ড ধরতে পারি? ধরতে পারি কি? এইখান থেকে এতটা যদি 5 প্রাইম টু 3 প্রাইম হয়, তাহলে এটা 5 প্রাইম শুরু হলো, এখানে কোনো একটা জায়গায় তো 3 প্রাইম আছে, এতটা খুলেছে 3 প্রাইম আছে। তাহলে সেল কি করে? উল্টো করে লাগায়। ধর প্রথমে এতটা খোলা হয়েছে, এইটুকু, তাহলে এখানে কোনো একটা 3 প্রাইম আছে। ওই 3 প্রাইমের মাথায় গিয়ে আমি কি করছি? ওই 3 প্রাইমের মাথায় গিয়ে আমি পলিমারেজ প্রাইমার বসালাম। ঠিক আছে, আমি জানি পল 3 কি করতে পারে? 5 টু 3 করতে পারে। তাহলে এইবার কি, আমি 3 প্রাইম আছে এই দিকটা, তাহলে এইখানে এনে আমি এবার ডিএনএ পল 3 বসালাম। পল 3 উল্টো দিক করে তৈরি করলো ডিএনএ, এই দিক বরাবর ডিএনএ তৈরি হলো। আবার যখন দেখছি এতটা খোলা হয়ে গেছে, ওখানে আবার একটা এনে বসালাম, প্রাইমার এনে বসালাম। আরএনএ প্রাইমারি আসছে সবসময়, নাহলে ডিএনএ প্রাইমার আসলে ডিএনএ মিশে যাবে, আর পরে আলাদা করা যাবে না। আবার প্রাইমার এনে বসালাম, আবার পল 3 বসলো, ও আবার এইটুকু স্ট্যান্ড তৈরি করলো। তাহলে এই স্ট্যান্ডটা কী হবে? খন্ডে খন্ডে হবে। যতটা করে খোলা হবে, ওই খোলার শেষ অবধি গিয়ে ডিএনএ প্রাইমার গিয়ে বসবে, আরএনএ প্রাইমার, তারপরে আবার পল 3 আসবে, দিয়ে ডিএনএ স্ট্যান্ড তৈরি করবে। এতটা যখন খোলা হবে, আবার এতটা হবে, এতটা যখন হবে, বলছি সব, এতটা হবে, এতটা যখন হবে, এতটা হবে, আর এই একটানা চলছে। অবশ্যই একটু তো সময়ের ফারাক হবে, কিন্তু আগেরটার মতো অতটা হবে না, কন্টিনিউয়াস চলছে। অসুবিধাকে এনকাউন্টার করবো তো আমরা, চাপ নিচ্ছি। তো এই স্ট্যান্ডটা যেহেতু একটানা হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড লিডিং স্ট্যান্ড, আর এটা যেহেতু একটু স্লো হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ল্যাগিং স্ট্যান্ড। ল্যাগিং স্ট্যান্ড যেহেতু ফ্র্যাগমেন্টে ফর্ম হয়, দিস ফ্র্যাগমেন্টস আর কল্ড, কেউ জানে? ওকাজাকি ফ্র্যাগমেন্টস। ওকাজাকি দেখেছিল, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ওকাজাকি ফ্র্যাগমেন্টস। ঠিক আছে, এইবার দেখ একটা জিনিস তো কেউ তোরা লক্ষ্য করছিস না, এই যে আরএনএ প্রাইমারগুলো বসে আছে, এই আরএনএ প্রাইমারগুলোকে তো বের করতে হবে। ডিএনএর মাঝে আরএনএ প্রাইমার কেন থাকবে? তো আরএনএ প্রাইমারগুলোকে রিপ্লেস করে হচ্ছে আমাদের পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 আসে, পলিমারেজ 1 এসে আরএনএ প্রাইমারগুলোকে কিক করে দেয়, দিয়ে ওখানে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে দেয়। আবার এখানে কিক করে দিল এটাকে, দিয়ে এখানে এসে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করলো, এটাকেও কিক করে দিল, এখানে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করলো। মানে যেখানে যেখানে আরএনএ প্রাইমার বসেছিল, আরএনএ প্রাইমারের কাজ কী ছিল? পল 3কে এনে বসানো, নাহলে পল 3 বসতে পারবে না। তো আরএনএ প্রাইমারের ওই জায়গাগুলো থেকে আরএনএ প্রাইমারকে উঠিয়ে দেওয়ার কাজটা করছে এসে পল 1। কেন উঠিয়ে দিচ্ছে? কারণ ওই এখান থেকে যদি উঠিয়ে না দেয়, তাহলে ডিএনএর মাঝে আরএনএ চলে আসবে, তো যেটা ইররিলেভেন্ট। এবং কি এই ওঠানোর কাজ শুধুমাত্র পলিমারেজ 1ই পারে, যার কারণে ওর ক্ষেত্রে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে, ও যে কোনো জায়গা থেকে যে কোনো কাজ পারবে, কিন্তু স্লো একটু। তো পলিমারেজ 1 এই কাজগুলো করলো প্রিসিশনলি। এইবার কাজ হয়ে গেলে এমআরএনএ উঠে যেতে পারে, উঠে যাবে। এমআরএনএ বলতে ওই এটার কথা বলছি, আরএনএ প্রাইমার। হ্যাঁ, ওর কাজ তো ছিল ডিএনএ পলিমারেজকে বসানো, বসিয়ে তো তৈরিও হয়ে গেছে, তাহলে আর ওর কাজ কি হবে? সেটা এদিকেও কাজ করবে। কোনটা? সব দিকে, কারণ এখানেও তো একটা প্রাইমার আছে। যেখানে যেখানে প্রাইমার থাকবে, ডিএনএ পলিমারেজ 1 এসে সব প্রাইমারকে তুলবে, ওখানে ডিএনএ তৈরি করবে। ডিএনএ তৈরি হয়ে গেল, প্রাইমার চলে গেল। এইবার যে ঘটনাটা হবে প্রাইমার চলে যাওয়ার পর, সেটা হচ্ছে নতুন যে, এইবার দেখ এতটা ডিএনএ ছিল, এই সামনে প্রাইমার ছিল, প্রাইমারের বদলে এইখানটা কি তৈরি করা হচ্ছে? নতুন ডিএনএ তৈরি করা হয়েছে। বা যেটা হচ্ছে ধর ওকাজাকি ফ্র্যাগমেন্ট ছিল, সেটা এরকম মাল্টিপল আছে।
হলো? তাহলে এই ডিএনএটাকে তো একটানা জুড়তে হবে আঠা লাগিয়ে, সেই আঠা হিসেবে এবার অ্যাড হচ্ছে লাইগেজ, ডিএনএ লাইগেজ এসে কি করছে, এই গ্লু করে দিচ্ছে স্ট্রাকচারটাকে, তাহলে ডিএনএ স্ট্র্যান্ডটা একটানা হয়ে গেল। হ্যাঁ বল। ওখানে তো মানে অলরেডি তো পলিমারেজ এসে মানে পলিমারেজ 1 এসে তো ডিএনএটাকে রিপ্লেস করছে জাস্ট, পলিমারেজ এসে জাস্ট ডিএনএটাকে রিপ্লেস করছে, যেখানে যেখানে প্রাইমার ছিল হ্যাঁ প্রাইমারগুলোকে রিপ্লেস করলে এবার এই বন্ডিংটা তো তৈরি করতে হবে ফসফেটের সাথে হাইড্রক্সিলের, আরএনএটাকে সরানোর পর গ্যাপ থেকে যায়, আরএনএটাকে সরানোর পরে তো গ্যাপ থেকে যাচ্ছে, কারণ আরএনএ গ্যাপে তো মাঝে ডিএনএ বসিয়ে দিয়েছে, বাট ডিএনএ তো আবার জুড়ে দিতে হবে, সেই জোড়ার কাজটা করার জন্য লাইগেজ আসে, এই লাইগেজ এসে ডিএনএ জুড়ে দিল, আর ওই দিকের ক্ষেত্রে তাহলে এবার ওই দিকেও তাই সেম, ওইদিকে তো একটাই আরএনএ, একটা জায়গায় জুড়ে দেবে শুধু, এটা 10 বার জুড়বে ওটা একবার জুড়বে, একই জিনিস, তাহলে দুটো নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। হলো? এইবার এটা এত সহজ না, এতক্ষণ তো চলো রেপ্লিকেশন, লাইগেজ দিয়ে ওঠালাম, সব তো হলো, এইবার জিনিসটাকে তো শেষ করতে হবে, মানে এই জিনিসটা আসবে কখন, শেষ না হলে প্রসেসটা শেষ করতে হবে তো, হেলিকেজ চলছে তো এবার কোথায় গিয়ে হেলিকেজ থামবে, এই ডিএনএ এর মধ্যে একটা সিকোয়েন্স থাকে, দ্যাট সিকোয়েন্স ইজ কল্ড টার সিকোয়েন্স, TER। এবার হচ্ছে ইলংগেশন শেষ, ইনিশিয়েশন শেষ, দ্য লাস্ট প্রসেস দ্যাট ইজ টার্মিনেশন। তো সেলের মধ্যে মানে সেলের ডিএনএ এর মধ্যে একটা সিকোয়েন্স থাকে, দ্যাট ইজ কল্ড TER সিকোয়েন্স অর টার্মিনেশন সিকোয়েন্স, ঠিক আছে? আর টার সিকোয়েন্স যখনই হেলিকেজের সামনে আসে, হেলিকেজ চুপ হয়ে যায়, আর কাজ করে না। আর টারের ঠিক সামনে বিফোর টার, মানে যদি এই জায়গাটা টার থাকে ধর, তাহলে টারের ঠিক সামনে একটা সিকোয়েন্স থাকে, দ্যাট ইজ কল্ড TUS বাইন্ডিং সিকোয়েন্স। মানে টার ঠিক যেখানটা আছে বা টারের আগে বা পরে একটা সিকোয়েন্স থাকে, দ্যাট ইজ কল্ড টাস বাইন্ডিং সিকোয়েন্স। হ্যাঁ, সেল টু সেল ভ্যারি করে। তো সবার প্রথমে কি হলো, চলতে থাকছে টার্মিনেশন সিকোয়েন্স, মানে টার সিকোয়েন্স যেই আসছে, টার সিকোয়েন্সটা 32টা অ্যামাইনো অ্যাসিডের একটা সিকোয়েন্স হয়, মানে 32টা নাইট্রোজেন বেসের একটা সিকোয়েন্স হয়, সামনে AGGA TSA AGGA TA এরকম একটা কিছু ছিল, মনে পড়ছে না এই মোটটা, এটা বড় 32টা অ্যামাইনো অ্যাসিড নাইট্রোজেন বেসের সিকোয়েন্স, বলে দেবো পর। যাই হোক, তো এই টাস বাইন্ডিং সিকোয়েন্সে এসে থেমে যাচ্ছে প্রসেসটা, টারে এসে এবার টাস বাইন্ডিং সিকোয়েন্সে বা টাস বাইন্ডিং সাইটে কি হয়, এসে অ্যাড হয় একটা প্রোটিন, যেটা সেলের মধ্যে অলরেডি প্রেজেন্ট থাকে, দ্যাট প্রোটিন ইজ কল্ড টাস প্রোটিন, ঠিক আছে? দিয়ে হেলিকেজের সামনে এরকম পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে হচ্ছে টাস প্রোটিন। এবার হেলিকেজকে ও কি করে, ও রিপ অফ করতে হেল্প করে, হেলিকেজ যেই টাসকে দেখে খুলে বেরিয়ে যায়, আর হেলিকেজ খুলে বেরিয়ে যাওয়া মানে জিপার খুলে যাওয়া, আর গাইডেজ একা কাজ করতে পারে না, তো গাইডেজও খুলে যায়, দুজনেই খুলে যাওয়া মানে ডিএনএ রেপ্লিকেশন শেষ হয়ে গেল, আর এখান থেকে ডিএনএটা আলাদা আলাদা দুটো নতুন ডিএনএ তৈরি করলো, এই হলো ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে? যেখানে সবার প্রথমে ইনিশিয়েশনে কি করছে একবার রিক্যাপিচুলেট করে নিতে তাড়াতাড়ি। ইনিশিয়েশনে সবার প্রথমে কি হচ্ছে, রেপ্লিকেশন বাবল তৈরি করছে, কে করছে, ইনিশিয়েটর প্রোটিন এসে বাইন্ড করে এটি বন্ড ডাইজেস্ট করে ইনিশিয়েটিং বাবল তৈরি করছে, তারপরে হেলিকেজ আসছে, হেলিকেজ এসে বাবলটাকে বড় করছে, গাইডেজ এসে সুপার কয়েলিং খুলছে, হেলিকেজ গাইডেজ কাজ করতে করতে রেপ্লিকেশন ফর্ক তৈরি করছে, রেপ্লিকেশন ফর্ক তৈরি হতে হতে কি হচ্ছে, ডিএনএটা যখন অনেকটা ফুলে যাচ্ছে, ওয়াইড স্প্রেড হয়ে যাচ্ছে, তারপরে এসে SSB প্রোটিন দুটো সিঙ্গেল স্ট্র্যান্ডগুলোকে ধরে রাখছে, তারপরে কি হচ্ছে, পলিমারেজ 1 আর 3 আসছে, পলিমারেজ 3 এসে কি করছে, পলিমারেজ 3 এসে যে স্ট্র্যান্ডগুলো 3' to 5' ছিল, ওটার মুখে ডাইরেক্ট একটা প্রাইমার বসিয়ে একটা স্ট্র্যান্ড তৈরি করে দিচ্ছে, দ্যাট ইজ কল্ড লিডিং স্ট্র্যান্ড। যে স্ট্র্যান্ডটা 5 to 3 ছিল, যেহেতু ওটা ল্যাগিং স্ট্র্যান্ড, ওটা একটানা তৈরি হবে না, ওটা যতটা করে খুলবে রিভার্সে এসে প্রাইমার বসবে, আর সামনে পল 3 বসবে, দিয়ে সেগমেন্টে বা ফ্র্যাগমেন্টসে সিকোয়েন্সটা তৈরি হবে। দিস ফ্র্যাগমেন্টস আর কল ওকাজাকি ফ্র্যাগমেন্টস, সিকোয়েন্সে এবং স্লোলি হচ্ছে বলে দ্যাট স্ট্র্যান্ড ইজ কল ল্যাগিং স্ট্র্যান্ড। দুটো স্ট্র্যান্ড তৈরি হয়ে যাওয়ার পরে ওর মধ্যে যে প্রাইমার্সগুলো থাকবে, দোজ আর রিপ্লেসড বাই ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 এসে ওইগুলোকে তুলে ওখানে গিয়ে নতুন স্ট্র্যান্ড তৈরি করে দেবে, নতুন স্ট্র্যান্ড তৈরি করার পরে ওখানে হেলিকেজ আসবে, নতুন স্ট্র্যান্ড আর পুরোনো স্ট্র্যান্ডগুলোকে জুড়ে দেবে, নতুন স্ট্র্যান্ড পুরোনো স্ট্র্যান্ড জুড়ে যাওয়ার পরে হবে টার্মিনেশনের জন্য একটা সিকোয়েন্স থাকে, টার সিকোয়েন্সের সামনে থাকে টাস বাইন্ডিং সাইটে এসে প্রোটিন বাইন্ড করে, হেলিকেজকে সরিয়ে দেয়, হেলিকেজ সরে গেলে গাইডেজ সরে যায়, গাইডেজ সরে গেলে
প্রসেস শেষ হয়ে যায়। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মডেল। এসএসবি ধরে রাখতে সাহায্য করে মানে স্ট্র্যান্ডগুলো যখন সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে গেল, সিঙ্গেল স্ট্র্যান্ডগুলোর একটা এই অ্যাফিনিটি থাকে আবার রিবাউন্ড করা, যাতে ওরা রিবাউন্ড না করতে পারে তাই জন্য এসএসবি ওদের ধরে রাখে। ঠিক আছে, এগুলো রেপ্লিকেশন। সেমি কনজারভেটিভ বলে কারণ একটা করে প্যারেন্ট স্ট্র্যান্ড পাচ্ছে, একটা করে মাদার স্ট্র্যান্ড পাচ্ছে, প্লাস প্রসেসটা একবারে খুলে যাওয়ার পরে হচ্ছে না, খুলতে হচ্ছে। ঠিক আছে, আরএনএ প্রাইমারকে পলিমারেজ 1 সরা, আর তারপরে বাইন্ড মানে লাইগেজ